স্বাগত আজকের ভোটের ট্রেনে আজ আমরা আলোচনা করব ভোট ও সহিংসতা শিরোনামে। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। দর্শক, আজকের শিরোনাম ভোট ও সহিংসতা শিরোনামের এই আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলোচনা যাব, তার আগে আমরা একটু যেতে চাই যে আজকে আমাদের যে শিরোনাম ভোট ও সহিংসতা, এটা নিয়ে প্রান্তিক মানুষের কিছু মতামত পাবনা থেকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। পাবনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হয়েছি আমি মাসুদ রানা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দেশের বড় দুটি দল সংঘর্ষে জড়াচ্ছে। সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে জামাত বিএনপি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। চলুন জেনে আসি সাধারণ ভোটাররা কি বলছেন। দীর্ঘদিন মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। তবে আমরা এখন একটাই চাই যে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। সন্ত্রাসী যে দলেরই হোক, প্রশাসন তাদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুক, আর আমরা সাধারণ নাগরিক যেন আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, এটাই আমাদের সবার প্রশাসনের কাছে আবেদন। সুনাগরিক হিসাবে আমি নিজের ভোট নিজে দেব, এখানে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ এটা আমরা পছন্দ করি না। আমরা নির্বাচন কমিশনারকে বলবো যে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে যাতে নির্বাচন হয়, এটাই আমাদের কামনা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, এই তিনটা বিষয়টাকে কিন্তু একদম ক্লিয়ার করতে হবে নির্বাচন কমিশনকে। একজন ভোটার যেন ভোট কেন্দ্রে যেতে পারে প্রভাবমুক্ত পরিবেশে, একজন ভোটারকে যেন কোনো প্রার্থী হুমকি চাপ প্রয়োগ করতে না পারে, এবং প্রত্যেকটা ভোটার যেন নিরাপদে যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে এবং সে তার বাড়িতে ফিরে আসতে পারে। আমরা অশান্তি চাই না, আমরা মারামারি ফেস্তাফেস্তি চাই না। আমরা চাই কি যে দেশে একটা শান্তি আসে। এখন চাচ্ছি আমরা সুষ্ঠুভাবে সবাই সাধারণ জনগণ যাতে ভোট দিতে পারে, এই আশা আমাদের সবার কাছে থাকবে। পাবনা জেলার মধ্যে সুন্দর, সুদক্ষ, সৎ ব্যক্তি যে দাঁড়াবে ক্যান্ডিডেট, আমরা তাকে ভোট দিব। আমরা কোনো কোন্দল, ঝড়গাঝাঁটি, মারামারি এগুলো চাই না। সাধারণ ভোটাররা বলছে সংঘাত নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে নির্বাচিত সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা তাদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। ভোট ও সহিংসতা শিরোনামের এই আলোচনাকে এবার আমরা আমাদের স্টুডিওর অতিথির কাছে নিয়ে যাচ্ছি। ইশরাক হোসেন, মোহাম্মদ ইশরাক, আপনাকে ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে। দেখছিলেন যে আমাদের যারা তৃণমূলের মতামত, তারা বলছে যে তারা সংঘাত, সহিংসতা এবং সন্ত্রাসটা চায় না। এরকম হয়তো একটা মেজাজ গণঅভ্যুত্থান পরবর্তী সময় ভোটারদের মধ্যে থাকতেও পারে। তারা বলছে যে এই ধরনের সহিংসতা তারা দেখতে চায় না, তারা ভালো মতো একটা ভোট দিতে চায়। মানে আপনার এই সহিংসতা বা এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বিশেষ করে এই নির্বাচনের আওয়াজটা ভোটের মাঠে আসার পর, এটাকে আপনার বিশ্লেষণে কিভাবে, কোন পর্যবেক্ষণে দেখছেন? প্রথম কথা হচ্ছে, আমরা তো গত 17 বছর ধরে ভোট দিতে পারি নাই। আমি কখনো ভোট দিতে পারি নাই, এরকম বহু মানুষ ভোট দিতে পারে নাই। তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ তারা কখনো ভোটাধিকার প্রয়োগই করতে পারে নাই। আর অতীতে যারা ভোটাধিকার প্রয়োগের স্বাদ পেয়েছে, তারাও কিন্তু হাসিনার আমলে ভোট দিতে পারে নাই। সো সবার মধ্যে একটা আগ্রহ আছে, উৎসাহ আছে, প্রত্যাশা আছে যে এবার আমরা ভোট দিতে পারবো। তো সংঘাত, সহিংসতা যখন এটা হবে, ভায়োলেন্স যখন হবে, স্বাভাবিকভাবেই ভোট দিতে যাওয়ার আগ্রহ বা ভোট দিতে যাওয়ার যে ব্যগ্রতা, এটাতে একটা বাধা পড়বে। কারণ আমি যদি আমার ফিজিক্যাল সেফটিটা এনশিওর করতে না পারি, তাহলে আমি ভোট দিতে যে তো নিজেকে ক্ষতির মুখে ফেলবো না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটাই এরকম, এখান থেকে সংস্কার যে প্রক্রিয়া যেটা চলছে, যে ঐক্যমত কমিশন, তারা এটা থেকে আমাদেরকে খানিকটা বের করে নিয়ে আসার চেষ্টা করছে যে আমাদের উইনার টেক্স অল সিস্টেম, অর্থাৎ যে বিজয়ী সে সবটুকু পায় আর যে পরাজিত সেখান থেকে কিছুই পায় না। অর্থাৎ এখানে আপনার জয়ের জন্য আগ্রহটা মারাত্মক রকমের বেশি থাকে, কারণ জয়ী হলে আমি সব পাবো আর হেরে গেলে আমাকে কচুকাটা হতে হবে। তো এইরকম একটা বাস্তবতায় সহিংসতা এড়ানোটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন বড় রাজনৈতিক দলগুলোর এখানে দায়িত্ব আছে, ভূমিকা আছে, কিন্তু তাদের সীমাবদ্ধতাও আছে। ধরেন বিএনপি একটা বিগ টেন্ট পার্টি, এইখানে নানান মতের মানুষের সমাহার হয়েছে, নানান চিন্তার, নানান প্রভাবের মানুষের সমাহার হয়েছে। এই পার্টিতে আপনার একটা প্যাট্রন ক্লায়েন্ট সিস্টেম বিদ্যমান, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যিনি প্রভাবশালী তাকেই বিএনপি নমিনেশন দেয়, যিনি জনপ্রিয় তাকেই বিএনপি নমিনেশন দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তিটা বা ওই ব্যক্তির যে চিন্তা
তার সাথে হয়তো বিএনপি হাইকমান্ডের চিন্তা মতের অমিল রয়েছে, কিন্তু যেহেতু সে স্থানীয়ভাবে প্রভাবশালী, যেহেতু ওই সিটটা সে বিএনপিকে গিফট করতে পারবে, এই জন্য বিএনপি তাকেই নমিনেশন দিচ্ছে। এখন ওই ব্যক্তির কর্মকাণ্ডের উপর তো বিএনপির হাইকমান্ডের দখল নেই। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে জামাতের ক্ষেত্রে বিষয়টা এরকম না। জামাত এখানে একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন, একটা লেনিস্ট টাইপের একটা সংগঠন, যেখানে হাইকমান্ডের দখল খুবই তীব্র তৃণমূলের উপরে, কিন্তু মূলধারার দলে পরিণত হওয়ার কারণে আস্তে আস্তে তারা সেই সংকীর্ণ গণ্ডি থেকে বর্তমানে রাজনীতির মূলধারায় চলে আসার কারণে তাদের মধ্যেও কিন্তু আমরা এই বড় দলের এই সিমটমগুলো দেখছি, অনেকখানে কোন্দল হচ্ছে। না মোহাম্মদ ইশরাক, তাহলে কি মানে বড় দল হইলেই এই ধরনের মানে এগুলো কি একটা নিয়তি বাংলাদেশের রাজনৈতিক যে পরিসর, সেখানে কি বড় দল হইতে গেলে এই ধরনের সন্ত্রাস কিংবা? বিষয়টা আসলে এরকম না। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক অর্থনীতি, সেই রাজনৈতিক অর্থনীতি থেকে আমরা বের হতে পারছি কিনা। এখন মানুষের ভোটারের টেন্ডেন্সি কি, এটা 2010-11 দিকে একটা গবেষণা হয়েছিল, যে আপনার কিছু ইউরোপিয়ান গবেষক তারা গবেষণা করেছিলেন যে আচ্ছা মানুষ কাকে ভোট দেয়, বাংলাদেশের মানুষ কাকে ভোট দিতে চায়। তো তখন দেখা গেছে মানুষ তাকে ভোট দিতে চায় যে শক্তিশালী, যে তার স্বার্থ রক্ষা করতে পারবে, যে তার হয়ে বিভিন্নখানে তদবির করতে পারবে। হ্যাঁ, এবং মানুষের এক্সপেকটেশন কি, যে এমপি ধরেন সাংসদ, তার কিন্তু হচ্ছে ল মেকার, কিন্তু মানুষের প্রত্যাশা তার কাছে ল মেকারের প্রত্যাশা না, মানুষের প্রত্যাশা সে হচ্ছে উন্নয়ন করবে, যেটা বেসিক্যালি আপনার স্থানীয় সরকারের কাজ। কিন্তু বাংলাদেশের যে সাংসদ, সে একই সাথে আবার সে স্থানীয় সরকারের কাজ করছে। অর্থাৎ দেখেন, সে আইন প্রণয়নের কি বোঝে না বোঝে, জাতীয় রাজনীতি, আইন, রাষ্ট্রবিজ্ঞান, তারপর ভূ রাজনীতির কতখানি বোঝে না বোঝে, সেটার ভিত্তিতে কিন্তু সে ভোট চায়ও না, মানুষ তাকে ভোটও দেয় না। মানুষ ভোট দেয় হচ্ছে সে এলাকার উন্নয়ন করতে পারছে কিনা, ব্রিজ বানাতে পারছে কিনা, রাস্তা বানাতে পারছে কিনা, মসজিদটা সুন্দর হচ্ছে কিনা, মসজিদে এসি তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তাকে ভোট দিচ্ছে। তো এইরকম যখন হচ্ছে আপনার একটা রাজনৈতিক অর্থনীতি তৈরি হয়, যেটার একটা বড় অংশ আবার ইনফর্মাল ইকোনমি, যাকে অনেকে চাঁদাবাজির অর্থনীতি বলছে, এইটার উপর ভিত্তি করে যখন আপনার এই রাজনৈতিক অর্থনীতিটা দাঁড়িয়ে থাকে, সেই সংস্থাপনটা যখন আপনি রেখে দিবেন, রেখে দিয়ে আপনি যখন তার উপরে রাজনীতিটা করবেন, তখন বড় দল হতে গেলে এইটাই অনেকটা নিয়তি। এই কারণে আমরা দেখছি যে জামাতের একজন নেতা চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, উনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা পাবনাতে দেখলাম একটা দিন ফেসবুকে মোটামুটি প্রচারণা চালানো হলো যে এইখানে বিএনপি নেতাকর্মীরা জামাতের উপর হামলা করেছে। পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পেলাম যে তুষার মণ্ডল, যার হাতে পিস্তলটা দেখা গিয়েছিল, সে আসলে হচ্ছে জামাতের যে ওখানকার যে এমপি ক্যান্ডিডেট, তারই একটা আত্মীয়, এরকম বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, সমকালও আমি দেখেছি। এটার কারণটা দেখেন, আমার কাছে কিন্তু মনে হচ্ছে না, এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ওই ব্যক্তি কিন্তু জামাতের স্থানীয় রাজনীতির সাথে এতদিন জড়িত ছিলেন না, কিন্তু এই যে প্যাট্রন ক্লায়েন্ট, এই যে তার যে আত্মীয়র হয়ে ভোট চাওয়া, যেটা একটা বড় দলের সিমটম, সেটা কিন্তু এখন জামাতেও দেখা যাচ্ছে। ইশরাক হোসেন, এখানে দুইটা প্রশ্ন আপনার কাছে করব। একটা হলো যে পত্রপত্রিকা বা এই যে আপনারা যারা বিশ্লেষক, আপনারাও লেখালেখি করছেন যে এই লোকটা কোনো না কোনোভাবে জামাতের সঙ্গে সম্পৃক্ত, রিপোর্ট হয়েছে। তাহলে এখন এই যে এখনও সম্ভবত তাকে গ্রেপ্তার করা হয়নি, এই জায়গায় সরকারের কোনো দুর্বলতা দেখছেন কিনা? আর আরেকটা প্রশ্ন একটু করে রাখি, বিরতিতে যাব। সেটা হলো যে আপনি বলছেন যে এই যে মানুষ এক ধরনের মানে পাওয়ারের দিকেই, তাকে যে সুবিধা দিতে পারবে তার দিকেই ঝুঁকে, এবং এই ধরনের একটা প্রত্যাশা তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে, তাহলে মানে গণভ্যুত্থানটা গেল কোথায়? গণভ্যুত্থানটা তো একটা হিউজ একটা পরিবর্তনের আশায় করা হয়েছিল এবং মনে করা হয়েছিল যে অনেক কিছু, অনেক ধরনের পরিবর্তন ঘটবে। আপনারা এই উত্তর নেব, একটু বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, যাচ্ছি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। মোহাম্মদ ইশরাক হোসেন, আমরা বিরতির পরে আসছি। যেই প্রশ্নটা রেখে গিয়েছিলাম সেটা হলো যে আপনি বলছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিসর, সেখানে পাওয়ারের দিকেই মানুষের একটা ঝোঁক আছে এবং মানুষ ভোট দেওয়ার সময় চিন্তা করে কি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবে, সুবিধা দিতে পারবে, এই একটা বিষয়। সেইখানে মানে আমার যে প্রশ্নটা ছিল যে সংস্কারের একটা ব্যাপক আলোচনা হচ্ছিল বা একটা চার্টারও হইলো, সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন মানুষ চায়, কাঠামোগত, প্রাতিষ্ঠানিক, এরকম আলোচনাগুলো আসছে। তো সেই জায়গায় তাহলে মানে দেখেন, এখানে কোনো জাতিগত কোনো বিষয় নাই যার কারণে বাংলাদেশের মানুষ এইভাবে ভোট দিতে চায়।
বিষয়টা হচ্ছে যে আমাদের কাঠামোটা এইভাবে তৈরি করা হয়েছে এবং বহু বছর ধরে, বহু যুগ ধরে এই কাঠামোর মধ্যে মানুষের মনস্তত্ত্ব গড়ে উঠেছে। যেই মানুষটা যখন মেট্রো রেল যখন তৈরি হলো তখন কিন্তু অনেকের মধ্যে এক ধরনের ধারণা ছিল, আশঙ্কা ছিল যে বাঙালি আসলে মেট্রো রেলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, এটাকে নোংরা করে ফেলবে, এখানে ঘষা মাজা করবে, দাগ দিবে, ভাঙচুরও হতে পারে। কিন্তু আপনি যদি এখন দেখেন মেট্রো রেল যে কয় বছর চলেছে খুব ভালোভাবেই চলছে, স্মুথলি ফাংশন করছে এবং বাংলাদেশের অন্যান্য যে কোনো সরকারি স্থাপনার চেয়ে মেট্রো রেল পরিচ্ছন্ন আছে, ভালোভাবে ফাংশন করছে, রেলের কোনো ক্ষতি হয়নি। এর অর্থ হচ্ছে ওই বিষয়টাতে ওই কাঠামোর মধ্যে নতুন একটা সংস্থাপন হয়েছে, নতুন একটা নিয়ম কানুন তৈরি করা হয়েছে এবং মানুষ ওটার মধ্যে দিয়ে গিয়েছে। এখন এই যে আমাদের ভোটিং প্যাটার্নে আমরা যদি এরকম চেঞ্জ আনতে চাই যে ঠিক আছে মানুষ কে আমার জন্য তদবির করতে পারে তাকে ভোট দিবে না, যে আমাকে নিরাপত্তা দিতে পারে তাকে ভোট দিবে না, বরঞ্চ আমরা এখানে দেখব যে আসলেই কে সৎ যোগ্য তাকে ভোট দিবে, তাহলে সেটার জন্য আমাদের ওই কাঠামোগুলো ওইভাবে তৈরি করতে হবে এবং আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, যখন আমার স্থানীয় সরকার শক্তিশালী হবে তাহলে স্থানীয় সরকার শক্তিশালী হলে উন্নয়নের জন্য আমার এমপির কাছে দ্বারস্থ হতে হবে না, আমার যখন নিরাপত্তা কাঠামো শক্তিশালী হবে, আমার যখন হচ্ছে একটা ধরেন আমাকে কেউ আঘাত করেছে, মামলা নেওয়ার জন্য আমি যখন ওসির কাছে যাব, পুলিশের কাছে যাব, সে পুলিশ আমাকে তখন রাজনৈতিক কর্তা ব্যক্তিদের দ্বারস্থ হতে বলবে না, তখন দেখবেন আমার ভোটিং প্যাটার্নটা ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সংস্কারের যে বিষয়গুলো ওটা এরকম না যে ভোটটা আগে একভাবে হবে তারপর সংস্কারটা হবে, বরঞ্চ নিয়মটা যখন তৈরি হয়ে যাবে তখন মানুষের ভোটিং প্যাটার্ন এটা অটোমেটিক একটা চেঞ্জ আনবে। এখন আপনার প্রশ্নের যে দ্বিতীয় ধাপটা ছিল যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার তাহলে কি হবে, দেখেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই কথাটা আমরা যখন বলি তখন আমরা মনে করি যে জুলাইয়ের বোধহয় একটা মাত্র আকাঙ্ক্ষা ছিল, আসলে জুলাইয়ে কোনো একটা মাত্র আকাঙ্ক্ষা ছিল না, বহু মানুষ বহু চিন্তার পাটাতন থেকে জুলাইয়ে অংশ নিয়েছে। কেউ অংশ নিয়েছে ধরেন তার বিএনপির করে, তার ওই জায়গাটা থেকে বহু বছর ধরে সে ক্ষমতার বাহিরে আছে এবং মামলা হামলায় তার পর্যদুস্ত, সে হয়তো বাসায় থাকতে পারছে না, তাকে ধান খেতে রাত কাটাতে হচ্ছে। যে জামাত করে সে হয়তো চিন্তা করছে যে বিচারিক হত্যাকাণ্ড, তারপর শাহবাগ, আরও অন্যান্য ইসলামোফোবিয়া, অন্যান্য বিষয়ের কারণে সে জুলাই অংশ নিতে উদ্বুদ্ধ হয়েছে। আবার এমনও আছে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান আছে সেটাতে সে বিশ্বাস করেছে, কিন্তু যখন সে দেখলো যে আবু সাইদ, ফারহান ফাইয়াজ, বিনিয়ামিন এই ধরনের ছেলে তারা জীবন দিচ্ছে তখন সেটাকে আর টলারেট করতে পারে না, তার কাছে মনে হয়েছে যে এক্সেসেরও একটা লিমিট থাকে, অর্থাৎ বাড়াবাড়িরও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন সে জুলাইয়ে পার্টিসিপেট করেছে। আপনার জুলাইয়ে কিন্তু শুধুমাত্র আমরা যারা রাষ্ট্র সংস্কারের কথা বলি, আমরা যারা হচ্ছে রাজনীতিতে ধনাত্মক পরিবর্তন বা যেটাকে আমরা ধনাত্মক পরিবর্তন বলে মনে করি সেইটার পক্ষে কথা বলি, তারাই শুধুমাত্র জুলাইয়ে পার্টিসিপেট করেছে, ব্যাপারটা এরকম না। অনেক যারা এগুলোর বিরোধিতা করছে তারাও করেছে। আমরা একটু ভিন্ন আলোচনায় যাই, সেটা হলো যে এই যে সহিংসতাগুলো যেগুলো হচ্ছে, অনেকে মনে করছে যে এগুলো হলো যে আসন্ন ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন, যে নির্বাচনকে অনেকে অনেক বিশেষণে উপাধি বা অনেক বিশেষণ দিচ্ছেন, উল্লেখ করছেন, সেই ইলেকশনের সহিংসতার একটা ওয়ার্ম আপ বলছে অনেকে। আসলে এই যেগুলো চলছে এগুলো কি ওই যে যারা এগুলোকে এক ধরনের ওয়ার্ম আপ বলছে তাদের যেই তাদের যে মত বা তারা যে ওয়ার্ম আপটা বলছে, আপনি কি বলবেন আসলে কি এই সহিংসতাগুলো সামনে আরও ওয়ার্ম আপের জায়গা থেকে মূল খেলায় পরিণত হতে পারে? এখানে আমার মনে হয় যে সহিংসতার যে জিনিসটা আছে এইটা একমাত্র পতিত ফ্যাসিস্ট শক্তিকে সহায়তা করবে। এইটা যে বিবদমান যে পক্ষগুলো আছে বর্তমান রাজনৈতিক কাঠামোতে, বিএনপি, জামাত, এনসিপি, তাদেরকে সহায়তা অতটা করবে না। হয়তো শর্ট টার্মে খানিকটা ধরেন এইখানে একটা সিট, ওইখানে একটা কেন্দ্রে ভোট বেশি পাওয়া, এই ধরনের কিছু শর্ট টার্ম বেনিফিট দিতে পারে, বাট লং টার্মে আপনার একমাত্র পতিত ফ্যাসিস্ট শক্তি এটা থেকে লাভবান হবে। এই কারণে দেখেন আমরা যখন আওয়ামী লীগের অনেক অপরাধ দুর্নীতির কথা বলি, এইটার বেডরকটা হচ্ছে তার গণতন্ত্র সে ধ্বংস করে দিয়েছে। এই গণতন্ত্র ধ্বংস করে দেওয়ার কারণে যেহেতু সে জনগণের কাছে আর অ্যাকাউন্টেবল না, এ কারণে সে যা কিছু করার করতে পেরেছে, গুম করতে পেরেছে, খুন করতে পেরেছে, একটার পর একটা ম্যাসাকার করতে পেরেছে, দুর্নীতি করতে পেরেছে। 2018 সালের যে লাইলাতুল ইলেকশন, এইটা কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে একটা বিরাট শক্তিশালী ন্যারেটিভ।
এখনো ইতিহাসটা ওইভাবে লিখিত হয় নাই। ধরেন 52 নিয়ে আমরা যেমন কথা বলি, 6 দফা নিয়ে যেরকম কথা বলি, আজ থেকে 50 বছর পর যখন ছাত্ররা ইতিহাস পড়বে তখন এই লাইলাতুল ইলেকশনের কথা সে ওইভাবে মনে রাখবে। এখন এই জন্য আওয়ামী লীগ চাইছে যে তার লাইলাতুল ইলেকশন এবং যে ভোটারবিহীন যে নির্বাচনগুলো আছে ওইটাকে একটা নর্মাল বিষয় আকারে দেখাতে, মানে রাজনীতির জন্য এটা একটা স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, এখন এই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখানোর জন্য তার আসন্ন নির্বাচনটাকে বিতর্কিত করতে হবে। কিভাবে সে বিতর্কিত করতে পারবে? সংঘাতের মাধ্যমে, কারচুপির মাধ্যমে, ব্যালট বক্স স্টাফিংয়ের মাধ্যমে, অর্থাৎ নানাভাবে যতভাবে এই নির্বাচনটা বিতর্কিত হবে তত বলতে পারবে হ্যাঁ হাসিনার আমল আর এই আমল তো এক, হাসিনা এক্সেপশনাল কিছু করেন, হাসিনা কোথায় ফ্যাসিস্ট, বাংলাদেশের রাজনীতি যেরকম হাসিনাও সেরকম, অর্থাৎ এটাকে নর্মালাইজ করা। তো এবং এর ফলে তখন আওয়ামী লীগের কিন্তু এই নর্মালাইজগুলো তো হাসিনা কিংবা হাসিনার লোকরা করছে না, এগুলো তো হাসিনা বিরোধীরাই তো এই নর্মালাইজ করার কাজগুলো করছে। এখন পর্যন্ত তারা করছে না, বাট দেখেন জয় কিন্তু ভায়োলেন্সের উস্কানি দিয়েছে। আওয়ামী লীগের লোকজন কিন্তু তারা বলেছে যে তারা নির্বাচন হতে দিবে না, এবং হতে না দেওয়ার জন্য তারা হয়তো নানানভাবে নানান কাজ করছে। আমি এখনো বলছি না, অন্যদেরকে দায়মুক্তি দিচ্ছি না যে এটা সব হচ্ছে ওই যে হাসিনার আমলে আমরা যেমন শুনেছিলাম যেটাই হয় সব কিছু বিএনপি জামাতের দোষ। আমি ওরকমভাবে এখন সব কিছু দিল্লির উপরে হাসিনার উপর চাপিয়ে দিতে চাচ্ছি না, কিন্তু বলছি যে এখানে তাদের স্বার্থটা আছে। তো এখন যে জিনিসটা হবে, আমাদের রাজনৈতিক দলগুলোকে, বড় রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে তাদের একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া উচিত। ধরেন আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত এটা একটা ওয়াইড স্প্রেড আন্ডারস্ট্যান্ডিং যে বিএনপি ক্ষমতায় আসছে। তো বিএনপি যদি একটা টেইন্টেড ইলেকশনের কলঙ্ক মাথায় নিয়ে ক্ষমতায় আসে তাহলে তার ম্যান্ডেট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সে কিন্তু সেই শক্তির সাথে, দাপটের সাথে, জনভিত্তির সাথে সে কিন্তু শাসনটা করতে পারবে না। বিএনপিরও বোঝা উচিত যে এইভাবে তা তৃণমূলকে বিশৃঙ্খল রেখে এইভাবে ইলেকশনটা জিতেও আসলে ওই জয়টা সে উপভোগ করতে পারবে না। অন্যদিকে জামাতকেও বুঝতে হবে যে এতে করে তার আসলে লাভ কি, তো তার আসলে লাভ নেই। কিন্তু কেন এই রাজনৈতিক দলগুলো যারা এখন রাজনীতির মাঠে বরং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এক ধরনের সুযোগ পেয়েছে, কেন বুঝছে না এই ব্যাপারে আপনার কাছে জানবো। তার আগে একটি বিরতিতে যেতে হবে। দর্শক, যাচ্ছি আরও একটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনি। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আলোচনায় যুক্ত হওয়া আজকের অতিথি মোহাম্মদ ইশরাক, আপনার কাছে চলে যাচ্ছি। একটা প্রশ্ন তো আগে রাখছিলাম যে আপনি যে বিশ্লেষণটা বলছেন যে এটা আসলে সব থেকে বেশি লাভ হবে যারা গণঅভ্যুত্থানের মুখে যাদের পতন হয়েছে তাদের, এরকম একটা ব্যাপার আপনি বলছিলেন। সেই ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল যে এরা কেন বুঝছে না, এর সঙ্গে আরেকটা প্রশ্ন একটু আপনাকে করি। সেটা হলো যে আপনি আপনার স্ট্যাটাসে বলেছেন যে অস্ত্রবাজি, দখলবাজি এবং সন্ত্রাসের খেলায় জামাত এখনও শিশু। এর প্রমাণ অস্ত্র থাকার পরও বিএনপির হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হওয়া। এরপরে আপনি লিখছেন যে শাহজাহান খানের বক্তব্য এবং পাবনায় অস্ত্র প্রদর্শনের ফলে জামাতিরা এক, বিএনপির অবৈধ কর্মকাণ্ডের বিরোধিতা করার নৈতিক ভিত্তি হারাচ্ছে, আর টোটাল ক্যাওস তৈরি করে মিলিটারি টেক ওভারের ক্ষেত্র তৈরি করছে। মানে এখানে আমার কাছে আপনার দুইটা প্রশ্ন এই স্ট্যাটাস নিয়ে, যে আপনার কাছে কেন মনে হয় যে জামাতিরা এটা করতে যাচ্ছে, এর একটা ব্যাখ্যা আপনি দিবেন। আর বিশেষ করে কেন মনে হয় যে এখানে আবার মানে মিলিটারি একটা টেক ওভার হতে পারে। আর এই যে যদি তারা অস্ত্রে বা দখলবাজির খেলায় কেন তাদের শিশু বলছেন, এবং তারা যদি জিতে যেত সেটা কি ভালো হতো কিনা তাদের এই সামনের ইলেকশনের জন্য? দেখেন, জামাত কেন এটা করছে সেইটা বোঝাটা খুব বেশি দুষ্কর না, যেহেতু আমি বললাম যে এখনো মানুষের কাছে একটা এক্সপেকটেশন আছে যে আমি শক্তিশালীর পক্ষে থাকব, তাই সে পাওয়ার প্রজেক্ট করছে। এগুলো করলে মানুষ তাদের পক্ষে থাকবে, ভোট দেবে। ধরেন মানুষের কিন্তু এটা একটা এক্সপেকটেশন আছে, এবং জামাতের প্রতি মানুষের একটা প্রশ্ন আছে যে ঠিক আছে, আমি যে তোমাকে ভোট দিলাম তুমি কি ভোটের বাক্স রক্ষা করতে পারবা, বা আমি যে তোমাকে ভোট দিলাম আমাদের গ্রামের সবাই তোমাকে ভোট দিল, তারপর যে আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করা হবে না, আমাদের গ্রামকে এক ঘরে করে দেওয়া হবে না, আমাদের গ্রামের যে সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে না, সেটা তুমি কিভাবে নিশ্চিত করবা, কিভাবে তুমি আমাকে প্রোটেক্ট করবা। আমি যে বললাম যে সংস্কার বাস্তবায়ন হয়ে যাওয়ার পর তখন এক ধরনের সংস্কৃতি তৈরি হবে, কিন্তু আমরা কিন্তু এই ইলেকশনটা করছি পূর্বতন রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক অর্থনীতির উপর ভিত্তি করে। তো এটার কারণে জামাত তখন সে পাওয়ার প্রজেক্ট করতে চাচ্ছে, সে মোটরসাইকেল, ওই যে যেটাকে আমরা বলি যে পলিটিক্যাল ইসলাম বা যে নৈতিকতা, সেটার সাথে কনফ্লিক্ট করবে না? সেটা থেকে তো সে অনেক আগেই বের হয়ে এসেছে। তার যে ডকট্রিন, অতীতের যে ডকট্রিন ছিল, সেই ডকট্রিনাল পলিটিক্স থেকে তো সে বহু আগেই বের হয়ে এসেছে। এইবার আমরা শুনতে পাচ্ছি সে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী দিচ্ছে, এবং তার যেই ম্যাস লেভেলের যে এঙ্গেজমেন্ট, একটা তো সময় আমরা জানতাম
ধরেন জামাতের আপনি যদি রোকন হতে চান তাহলে আপনাকে অনেক সময় 30-40 বছর ধরে জামাত করতে হতো, অনেক ক্রাইটেরিয়া মিট আপ করতে হতো। এই যে লেনিনিস্ট একটা ক্যাডার সিস্টেম যেখানে আপনাকে ৭৯টা বই পড়ে নাকি জামাত বা শিবিরের আপনার কর্মী হতে হয়, নেতা হতে হয়, এই সিস্টেম থেকে তো সে বের হয়ে আসছে এখন। কারণ ভোট তো শুধুমাত্র আপনার হাইলি ট্রেন্ড হাইলি কোয়ালিফাইড লোকজন দিবে না, ভোট দিবে রিক্সাওয়ালাও, ভোট দিবে পানের পিক ফেলে যে এখানে, ভোট দিবে যে সিগারেট খায়, তার ভোটটাও আপনার দরকার। এটার জন্য সে যা করণীয় সেটাই সে করছে। কারণ দুইটা বিষয়, একটা হচ্ছে তার মধ্যে সেই অ্যাম্বিশনটা গ্রো করেছে, আর একটা হচ্ছে না হলে যে বিরাট ভ্যাকুয়াম তৈরি হয়েছে পতিত শক্তির পতনের ফলে, এই ভ্যাকুয়ামটা তাহলে কে ফিল আপ করবে? তো এই ফিল আপ করার বিষয় আছে। এখন এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার অ্যাম্বিশনও যেহেতু জামাতের আছে, সে ওদিকে যাচ্ছে। তো এর ফলে সে বিভিন্নভাবে পাওয়ার প্রজেক্ট করতে চাচ্ছে, মানুষকে আশ্বস্ত করতে চাচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকেও বোঝাতে চাচ্ছে যে তুমি আমার সাথে মারামারি করতে আসলে আমি তোমাকে ছেড়ে দেব না। কিন্তু আমি বলছি যে এইটা করতে যে আলটিমেটলি জামাত লাভবান হবে না, কারণ সেই তার যে প্র্যাকটিস, তার যে অভিজ্ঞতা সেটাতে সে নাই, এটাতে খেলায় সে কেবল ঢুকছে মাত্র। অন্যদিকে তার যে প্রতিপক্ষ তাদের অভিজ্ঞতা অনেক। না কিন্তু একটা দক্ষিণ পন্থার একটা উদ্ভব তো হচ্ছে, সংক্ষেপে আমরা একদম শেষ মুহূর্তে আছি, সেটা কি মানে বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা না এই মুহূর্তে? দেখেন দক্ষিণ পন্থা বলতে আপনি কি বুঝাচ্ছেন এবং সেটার উত্থান বলতে ওই প্রসঙ্গটা যায়, কিন্তু ঘটনা এখানে বেসিক বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ভোট দিয়ে কি আপনার ক্ষমতা যত দূরের কথা আপনার আসনটা নিশ্চিত করা যাবে কিনা? আপনার তো ভোটের বাক্সে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এবং আপনাকে ভোট দেওয়ার কারণে কেউ যে পানিশড হবে না সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি বিএনপির অনেক স্থানীয় পর্যায়ের বা অনেক নেতা নেত্রীর কথা দেখেন, যারা এমপি ইলেকশন করছেন, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। তো এখন এটা জামাতের যে এমপি ক্যান্ডিডেটরা আছে তাদের প্রতি এক ধরনের পাবলিক এক্সপেকটেশন তৈরি হচ্ছে, তাদেরকে দেখাতে হচ্ছে, মানুষকে বলতে হচ্ছে যে না, তোমরা যদি আমাকে ভোট দাও, আমার পক্ষে ক্যাম্পেইন করো, আমার পক্ষে প্রচারণা করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না বা আমার সেই সক্ষমতাটা আছে যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। জি মোহাম্মদ ইশরাক, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ভোটের ট্রেনে এই পর্যায়ে যাচ্ছে আরও একটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনি। বিরতির পর স্বাগত আরেকবার। দর্শক দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের আজকের যে শিরোনাম ভোট ও সহিংসতা, এই আলোচনাকে এবার আমরা নিয়ে যেতে চাই তৃণমূল মানুষের কাছে। রাজশাহী থেকে এই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল ইসলাম রাজীব, দেখা যাচ্ছে তার সঙ্গে তৃণমূলের নেতারাও আছেন। রাজীব, শুনতে চাই এই ভোট ও সহিংসতা নিয়ে তাদের মতামত বা প্রতিক্রিয়া কী? যেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভোটের ট্রেনে রাজশাহীতে আমরা দুজন তুমুল জনপ্রিয় নেতাকে পেয়েছি রাজশাহীতে, যাদেরকে প্রত্যেকেই চেনে। আমার হাতের ডান পাশে আছে মহানগর জামাতের সেক্রেটারি, আমাদের একজন নেতা, এবং হচ্ছে যে আরেকজন আছেন আমাদের মহানগর বিএনপির আরেকজন নেতা। আমরা শুরুতেই যেটি আসলে বলতে চাই যে যেই প্রশ্নটি দিয়ে আসলে শুরু করতে চাই, যেটি বলা হচ্ছে ভোট এবং সহিংসতা, সেটি হচ্ছে যে প্রথমেই সুইট ভাই যেটি প্রশ্ন আসলে আছে সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের যে ভোটের সংস্কৃতি, এই ভোটের সংস্কৃতিতে আমরা দেখেছি বিভিন্ন সময় একেবারে প্রচারণা থেকে শুরু করে একেবারে ভোট গণনা পর্যন্ত নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে, এবং এইটাতে করে আসলে যেই আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের যারা ভোটার তারা আসলে কতটুকু আসলে এই নির্বাচনের জন্য আসলে প্রস্তুত এবং নির্বাচনে এই সহিংসতা মুক্ত থাকবে বলে মনে করছেন, এবং এই কারণে আপনারা কি করছেন? ধন্যবাদ এখন টিভিকে, সাথে সাথে ধন্যবাদ জানাই বড় ভাই জনাব এমাজউদ্দিন মণ্ডল ভাইকে, সাথে যারা দেখছেন প্রত্যেক শ্রোতাকে ধন্যবাদ, অভিনন্দন। কথা শুরুতেই দোয়া চেয়ে নিচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনা আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আন্দোলনের সকল শহীদদের। আপনি যে প্রশ্নটি করেছেন আপনাকে সেজন্য ধন্যবাদ। দেখুন, বিগত 15 বছর বা 16 বছর 17 বছর যাই বলেন, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন মানুষের সারা বাংলাদেশের মানুষের ন্যায় রাজশাহীর মানুষও ভোট দেওয়ার জন্য প্রস্তুত। অতীতে প্রত্যেকটি নির্বাচনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রাজশাহীর মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এখনও গতকালকে হযরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র যে মাজার, সেটা জিয়ারত করার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন জনাব মিজানুর রহমান মিনু। সেখান থেকে আমরা লক্ষ্য করেছি রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। অতীতে রাজশাহীতে অনেক
আপনার বড় বড় নেতা নেত্রীরা, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করেছেন। তখন থেকে কোনোদিনই বিএনপি এখানে পরাজয় বরণ করেনি, বরঞ্চ বিপুল ভোটে জয়লাভ করেছে এবং রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে। ভাই, আমরা বুঝতে পেরেছি, শুনবো একটু। আমাদের সাথে মহানগর জামাতের সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল আছেন। এমাজ ভাই, যে প্রশ্নটি আসলে করছিলাম যে বাংলাদেশে তো আসলে এই যে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গণনার সংস্কৃতিতে আসলে আমরা দেখি সহিংসতা নানা ধরনের হয় এবং এখানে প্রাণনাশও হচ্ছে বিভিন্ন সময়। আপনারা আগামী যে নির্বাচন সেটিতে আসলে কতটুকু আশ্বস্ত করবেন এবং এইখানে আসলে ভোটাররা কতটুকু আসলে ভীতিমুক্ত থাকবে? জি, ধন্যবাদ এখন টিভিকে আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যে কথা আমার সুইট ভাই বলেছেন, আমিও তার সাথে একমত। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ আসলে ভোট দিতে পারেনি। 2014, 2018, 2024 সত্যিকার অর্থে মানুষ ভোট কেন্দ্রে যেতেও পারেনি, ভোট দিতেও পারেনি। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে তারা অন্তত এইবারে ভোটটা দিতে যেতে পারবে এবং তাদের ভোটাধিকার যেটা সেটা প্রয়োগ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সহ 8 দল যে 5 দফা নিয়ে আন্দোলন করছে, তার অন্যতম হলো যে নির্বাচনের মাঠটা লেভেল প্লেয়িং ফিল্ড। সেটা না হলে আসলে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা আসলে খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইতিমধ্যে ভোটের একটা আমেজ কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে, তার সাথে একটা আতঙ্কও কিন্তু কাজ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গতকালকে ঈশ্বরদীতে ব্যাপকভাবে জামাতের প্রার্থী, সেখানে জামাতের পাবনা জেলা আমির, ঈশ্বরদী আটঘরিয়ার এমপি প্রার্থী, তার গাড়ি বহরে ব্যাপকভাবে হামলা করা হয়েছে। প্রায় 100 তার নির্বাচনী কর্মী আহত হয়েছেন, তিনি নিজেও। এমাজ ভাই, আমরা যেটি দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এক সুরে কথা বলেছে, একাট্টা হয়েছে। সেক্ষেত্রে আসলে যেটি আমরা দেখছি পরবর্তী সময়ে, বিশেষ করে বিএনপির সাথে যদি বলি, জামাত বিএনপির একটা আলাদা একটা পার্থক্য তৈরি হচ্ছে মাঠে। এটি আসলে কেন, এবং এইটিকে আগামী নির্বাচনের যে সহিংস সংস্কৃতি সেটিকে কি আবারও আসলে ফিরিয়ে আনবে? জি, ধন্যবাদ। আসলে জুলাই যে চেতনা, যে দীর্ঘ 17টি বছরের যে ফ্যাসিস্ট চক্র দেশের শাসনে প্রতিষ্ঠিত ছিল বা দেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল, সেই জায়গা থেকে প্রায় 2000 মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। মানুষের আশা আকাঙ্ক্ষা যে একটা ভালো দেশ পাবে এবং তারা তাদের যে চেতনা। আমরা বুঝতে পেরেছি মাঝ ভাই। আমরা একটু সুইট ভাই একটু জানতে চাই একই জায়গায় যে আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকে তাদের নিজস্ব জায়গা থেকে নিজে একটু দাঁড়াতে চাচ্ছেন, এবং অন্যদিকে আমরা দেখছি বিএনপির মধ্যে একটু অন্তকন্দল এবং নিজেদের মধ্যেই খানিকটা সহিংসতার জায়গা তৈরি হচ্ছে। এটি আসলে কেন, এবং আপনার কি মনে হয় আগামীতে কেমন অবস্থা তৈরি হবে? ধন্যবাদ। বিএনপির সঙ্গে জামাতের অতীতেও যে সুসম্পর্ক ছিল, বন্ধুত্ব সুলভ আচরণ ছিল আমাদের মধ্যে, এটি অবশ্যই এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আমরা মনে করি আমাদের রাজশাহী হচ্ছে শান্তির নগরী, এখানে শিক্ষিত লোকের বসবাস, এখানে খুবই ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয় লোকজন আমরা বসবাস করি। আমরা অবশ্যই আশা করব যে অতীতের ন্যায় আমাদের জন্য সুসম্পর্ক থাকে। আর এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু আশঙ্কা আমরা করছি না, শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। একেবারে 15 সেকেন্ডে জানবো, আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু রাজনৈতিক সহিংসতা এবং নির্বাচনের সহিংসতায় প্রাণনাশ হয়েছে এবং এতে করে আসলে ভোটের যে পার্সেন্টেজ সেটাও কমে যায়। আগামী দিনে আপনারা আসলে জনগণকে কোথায় আশ্বস্ত করতে চান? ইনশাআল্লাহ আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে অতীতে যেমন আমাদের সঙ্গে সুসম্পর্ক সবারই ছিল, আগামীতেও আমরা শান্তির মহানগরী আরও সবাই মিলে দেশ গড়ব, এই প্রত্যয় নিয়ে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষকে তথা রাজশাহীর সাধারণ ভোটে আহ্বান জানাচ্ছেন। ইমাজ ভাই, আপনি কি বলবেন আসলে যে আগামী নির্বাচনে মানুষকে কতটুকু আগ্রহী করবে? জি, আগামী নির্বাচনে আসলে জনগণ চাচ্ছে যে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি মৌলিক যে মানবিক বাংলাদেশ সেটি আসলে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে ইমাজ ভাই এবং সুইট ভাই, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আগামী নির্বাচন এমন সুন্দর হোক যেটি আসলে সুন্দর একটি বাংলাদেশ তৈরি করবে, এমনটি প্রত্যাশা এখানকার আসলে নেতাকর্মীদের। তো লিমন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে ভোটের ট্রেনের সর্বশেষ।
দারুণ আলোচনা হয়েছে। ধন্যবাদ রাজীব যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের ভোটের ট্রেনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।